আসসালামু আলাইকুম। আমরা আবার শুরু করলাম আমাদের আলোচনা। আমি সবার কাছে দোয়া চাচ্ছি, আগামীকালকে আমাদের কনস্টেবল থেকে এটিএসআই এবং এটিএসআই থেকে টিএসআই তাদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা আছে, তারা যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে, বিশেষ করে সবাই যেন ভালো রেজাল্ট করে। আমি বলছি না শুধু আমার লোকগুলো। যাই হোক, আমাদের একটা প্রশ্ন, যেহেতু রাশিয়াতে একটা প্রশ্ন করলো যে স্যার, একটা প্রশ্ন ফেসবুকের মধ্যে খুব দৌড়াদৌড়ি করতেছে, কিরকম প্রশ্নটা হলো যে এজাহারের সাথে যদি সুরতহাল প্রতিবেদন গরমিল পরিলক্ষিত হয়। আচ্ছা, আমি তোমাদের কাছে একটা কথা বলি, এটা কোনো প্রশ্নের জাত আলো? কারণ এজাহার একটা সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার সময় যিনি সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ কিভাবে এই ব্যক্তিটার মৃত্যু হয়েছে, এই মৃত্যুর যে উপসর্গগুলো, এই উপসর্গগুলো সব লিখতে হয় সুরতার প্রতিবেদনে। এছাড়া তার শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন আছে কিনা, শরীরে কোন ধরনের কাপড় চোপড় আছে, মলদার প্রস্রাবের রাস্তায় কিছু আছে কিনা, এগুলো সবকিছু লিখতে হয়। এজাহারে কি লেখে নাকি এগুলা? হ্যাঁ, না স্যার। যে আমার ভাই গুলি খাওয়ার পরে কাপড়ে চোপড়ে হাগিয়া ফেলিয়েছে, একা থাকে? না স্যার। ওইটা ডাইকে খুঁজে বাইর করে এনে করে একটা থাপ্পড় মেরে দাও। কারণ এগুলো, শোনো একটা কথা বলি, রাত পোহালে পরীক্ষা, অনেক ধরনের প্রশ্ন আসবে, এটা কান দিবে না, ওরা জানেই এটা না। একটা বিভ্রান্তিকর ব্যাপার আছে স্যার, বিভ্রান্তি। এগুলো জানেই না, কারণ এই যে সমস্যাটা একটাই, যে আমার বাসার পাশে সেদিন একটা বিয়ে হলো, ওই যে পরশুদিন, ওই 11 11 না 12 বছর মেয়ে, ছেলের বয়স হলো 16 বছর। তো এই বাচ্চা কাচ্চা হবে কয়দিন পরে, দেখা যাবে যে বাচ্চা হয়ে যাবে, দেখা যাবে কয়দিন পরে ওর ওই ওর সংসার জীবনের কিছু আর বুঝলো না, কিন্তু একটা মা হয়ে গেল। তো ঘটনা জীবনটা হলো এরকমই, মানে এরা যারা পড়াশোনা না করে মাস্টারি করে, এদের অবস্থাটা তাই। আবার আমি এই যে কথা বলি দেখে আমার ছাত্র হয় না, কারণ মনে করে স্যার আমি যেটা ভুল শিখছি এটা ভুলাই দিল। আমি ভুলাই দেওয়ার জন্য তোমার ক্লাস করাবো, তুমি ভুল করছো, কই আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ করতে আসে না। যাই হোক, গল্প শেষ, আমরা চলে আসি আমাদের আলোচনায়। ওরা অনেকগুলো ধারা দিক বাবা, আমাদের কোনো দরকার নাই, আমরা কম কম ধারা দেবো। যাই হোক, আহ একজন পুলিশ অফিসার তিনি যেভাবে নিজ থানা এলাকায় তল্লাশি কাজ পরিচালনা করতে পারেন, অপরের থানা এলাকায় কি এরকম তল্লাশি কার্য পরিচালনা করতে পারেন? যদি পারেন তাহলে কখন? ফৌজদারি কার্যবিধির সিআরপিসির 166 একশো তিন। ছেষট্টি ধারা। 166 166(3), অর্থাৎ 166(3) কি বলা আছে সাইফুল? স্যার 166 3 ধারায় বলা আছে যে কোনো মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলার তদন্তের জন্য নিজ থানা এলাকায় যেভাবে তদন্ত করতে পারেন এই কথাটাই অন্য। আমি জানতে চাচ্ছিলাম, তার মানে নিজ থানা এলাকায় একজন তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতে পারেন সিআরপিসির 165 ধারা অনুযায়ী। তো 166(3) যে কথাটি বলা হয়েছে, যে অনুরূপ তদন্ত তিনি অন্যের থানা এলাকায় গিয়ে করতে পারবেন, যেভাবে কিনা তিনি তার নিজের থানা এলাকায় তল্লাশি করতেন। তবে অন্য থানা এলাকায় তল্লাশি করার উদ্দেশ্যটা কি? তিনি যদি মনে করেন যে আমি যদি আদালতের অনুমতি নিতে যাই, তাহলে মালামালগুলো সরিয়ে ফেলতে পারে, বা ধ্বংস করে ফেলতে পারে, বা মালামালগুলো নাও পাওয়া যেতে পারে, তো সে উদ্দেশ্যে তিনি কি করতে পারেন? ওই থানার অনুমতি ছাড়া কিংবা আদালতের অনুমতি ছাড়াই অন্য থানা এলাকায় গিয়ে এই মালামালগুলো উদ্ধার করে হেফাজতে নিতে পারেন। কথাটা এটাই তো নাকি? জি স্যার। জি হ্যাঁ। স্যার। জি স্যার। একজন পুলিশ অফিসার সমন জারি করতে গিয়ে দেখলেন যার নামে সমন দেওয়া হয়েছে তিনি একজন নারী, এমন ক্ষেত্রে করণীয় কি? এখন কিন্তু এটা পরিবর্তন হয়েছে, এটা জানো তো? 70 ধারায় ওই নারীটিও দেওয়া যাবে। আগে বলা ছিল সাবালক। যে সিআরপিসি 70 ধারায় বলা ছিল যাহার নামে সমন দেওয়া হয়েছে, যদি তাকে পাওয়া না যায় তাহলে সেই বাড়ির সাবালক পুরুষ সদস্যের নিকট দেওয়া যাবে। এখন কিন্তু সাবালক ঠিক আছে, কিন্তু পুরুষ সদস্য নেই, যে কোনো ব্যক্তির নিকট দেওয়া যাবে। বিষয়টা বুঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, মানে প্রশ্নটা হলো, আমি বলি, একজন ক নামক পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা বলে ক কে মনে করে। আচ্ছা, এটা আমরা আলোচনা করি। স্যার, হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। এই যে এখানে কি তাহলে কি ওই যে, সংশোধনী 2025 এটা কি লিখে দিতে হবে স্যার? কিছু লাগবে না,
সিআরপিসি লিখে দিবে, আর কিছু না। সংশোধনীটা অপশন ধরে রাখো, ওটা লিখতে গিয়ে ভুল করবো আবার। ডাইরেক্ট লিখবা সিআরপিসির এত ধারায়, ঠিক আছে? সংশোধনী লিখবা না, যাই হোক। ক নম্বর, পুলিশ অফিসার নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজু করা মামলা যথাসময়ে তদন্ত সমাপ্ত করতে পারেন নাই, সংশ্লিষ্ট পুলিশ অফিসারের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে? এটা কত ধারা? 18(6) স্যার, আঠারো নারী স্যার ও ছয় শিশু 18 নির্যাতন। 6 স্যার, 18 6 স্যার। 18(6)। আচ্ছা, তার মানে 18(6) বলা আছে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা যথাসময়ে যদি তদন্ত সমাপ্ত করতে না পারেন, সেক্ষেত্রে ট্রাইব্যুনাল বা সংশ্লিষ্ট আদালত তার কাজটি কি অবহেলা হিসেবে নেবেন, এই তো নাকি? হ্যাঁ, রাইট স্যার, রাইট। না গাফিলতি? অবহেলা গাফলতির জন্য। আচ্ছা, গাফলতি স্যার। ক নম্বর, পুলিশ অফিসার একটু হত্যা মামলার আসামিকে আটক করে আসামিকে মারপিট করত ঘটনায় ব্যবহার করা অস্ত্র উদ্ধার করেন। অর্থাৎ এখন শুনে, এগুলো সব টেকনিক্যাল প্রশ্ন। একজন পুলিশ অফিসার হত্যা মামলায় একটা আসামিকে গ্রেপ্তার করেছেন, গ্রেপ্তার করার পর তাকে মারধর করছেন, মারধর করলে সেই আসামিটা কি করছেন, ঘটনায় যে অস্ত্রটা ব্যবহার করা হয়েছে এই অস্ত্রটা উদ্ধার করে দিয়েছেন। তাহলে কি এই এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আমরা কিভাবে লিখবো? লিখবো স্যার, সাক্ষ্য আইনে 27 ধারায় উল্লেখ আছে, আসামি এবার পুলিশ হেফাজতে আসামি থাকা অবস্থায় তার ইয়ে হলো বক্তব্য যদি কোনো কিছু উদ্ধার জবানবন্দি হয় সেই আরে না, কতটুকু। তোমাকে লিখতে হবে যে পুলিশ হেফাজতে থাকা আসামির স্বীকারোক্তির ফলে যদি কোনো কিছু উদ্ধার হয় তাহলে উদ্ধারের অংশটুকু আদালতে গ্রহণযোগ্য। তবে উক্ত পুলিশ অফিসার এই আলামত উদ্ধারের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে যে মারধর করেছেন সে কারণে তার কি শাস্তির বিষয়ে উল্লেখ করা আছে প্যানাল কোডে কত ধারায়? 330 স্যার। 330। 330 ধারায়। Right. এই জিনিসগুলো খেয়াল রাখবা। স্যার কি সাহা, কিছু বলবা? আহ, এখানে স্যার যে পুলিশ হেফাজতে থাকাকালীন যে অন্যায়ভাবে না, শারীরিক নির্যাতন 23 29 এটা বোকা সাত আছে, আছে না স্যার? এ ফালতু কথা এটা। এটা ফালতু জিনিস। ওখানে 29, শোনো 29-এর বক্তব্যটা কি জানো, যে এ ধরনের স্যার অপরাধ যদি কোনো পুলিশ সদস্য করে তাকে বিচারের জন্য ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা যাবে, এটা কোনো শাস্তি না। 29 ধারা কোনো পুলিশ সদস্যকে, কোনো পুলিশ সুপার কিংবা তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কোনো ধরনের শাস্তি প্রদান করতে পারবেন না। 29 ধারা অনুযায়ী সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে তার নিয়োগকারী কর্তৃপক্ষ 29 ধারা যে সকল উদাহরণ দেয়া আছে এই সকল কারণে তাকে ম্যাজিস্ট্রেটের নিকট বিচারের জন্য প্রেরণ করা যাবে, এটাই বলা আছে এখানে। আর তোমরা না জেনে শুনে 29 ধারা দাও, তাই না? রাইট স্যার। হ্যাঁ, শিক্ষক অনেক শিক্ষকও দেয় স্যার। শিক্ষা, হ্যাঁ। আচ্ছা যাক, বাদ দাও। স্বীকারোক্তি প্রদানকারীও একজন যোগ্য সাক্ষী, স্বীকারোক্তি প্রদানকারীও একজন যোগ্য সাক্ষী, এটা কত ধারা? সাক্ষ্য আইনে 133 ধারা। স্বীকারোক্তি তো একটা মামলার বিচারকালে আদালত কতজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে মামলা নিষ্পত্তি করতে পারেন? কি, একটা মামলার বিচারকালে আদালত কতজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে মামলা নিষ্পত্তি করতে পারে? কত ধারা? কি আমার কথা শোনা যাচ্ছে না, সাইফুল?